ওকে, এই লেকচার ভিডিওতে আমরা প্রোগ্রেসিভ ওয়েভ আর স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে ডিসকাস করব। এটা ফিজিক্স অনার্স সেমিস্টার 2 স্টুডেন্টসদের জন্য যাদের পেপার কোড CC4। আগের ক্লাসে আমরা মেনলি প্রোগ্রেসিভ ওয়েভ নিয়ে কথা বলেছিলাম, তবু কন্টিনিউটির খাতিরে আমি খানিকটা প্রোগ্রেসিভ ওয়েভ ব্যাপারটা কী সেটা একটু ডিসকাস করে নিচ্ছি। ওকে, প্রোগ্রেসিভ ওয়েভ কী, যদি এই কোয়েশ্চেনটা আমরা করি, এই কোয়েশ্চেনটা আনসার দেওয়ার আগে যেটা ফান্ডামেন্টাল জায়গায় জানতে হবে সেটা হচ্ছে ওয়েভ কী করে। ওকে, একটা ওয়েভ বেসিক্যালি এনার্জি ট্রান্সফার করে কোনো একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে, এবং এই ক্ষেত্রে যে ওয়েভগুলো এনার্জি ট্রান্সফার করে মানে এগিয়ে যায় তাদের আমরা বলি প্রোগ্রেসিভ ওয়েভ। কীভাবে প্রোগ্রেসিভ ওয়েভ তৈরি হয় একটা খুব সহজ এক্সাম্পল আমরা নিই। ধরা যাক একটা লম্বা দড়ি আছে, সেই দড়ির একটা এন্ড আমার হাতে আছে, ফ্রি এন্ড সেটা, আরেকটা এন্ড দূরে কোনো একটা খুঁটির সঙ্গে বাঁধা আছে, ফলে ওটা কিন্তু ফিক্সড এন্ড। এবং এই দড়িটাকে আমি মোটামুটি একটু টান করে ধরে রেখেছি, এবং আমার হাতের যে এন্ডটা আছে সেটাকে আমি ওপর নিচে মোটামুটি পিরিয়ডিক ওয়েতে নাড়াচ্ছি, ওপর নিচে। ওকে, তাহলে আমাদের সাধারণ জ্ঞান থেকে আমরা বুঝতে পারি যে একটা ডিস্টারবেন্স তৈরি হবে ফ্রি এন্ডে, এবং সেই ডিস্টারবেন্সটা শুধু আমার হাতের সামনের অংশে আবদ্ধ না থেকে এগিয়ে যাবে, এবং খুব দূর থেকে কেউ যদি দেখে সে নিশ্চয়ই দেখতে পাবে একটা ওয়েভ প্রপাগেট করছে। প্রথম প্রশ্ন হলো, এই ওয়েভটা কী নিয়ে যাচ্ছে? এই ওয়েভটা আসলে এনার্জি নিয়ে যাচ্ছে। ওকে, এনার্জি কিভাবে নিয়ে যাচ্ছে সেটা বুঝতে গেলে আমাদের এই দড়িটার প্রত্যেকটা পার্টিকেলের দিকে তাকাতে হবে। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে এই দড়ির যে পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলো কিন্তু অ্যাজ এ হোল সামনে বা পেছনে কোনো দিকে মুভ করছে না, তারা মেনলি নিজেদের ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ওপর নিচে ভাইব্রেট করছে। টু বি প্রিসাইজ, একটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। আমি যদি খুব একজন লেজি পারসন হই, খুব অলস লোক হই, যে পছন্দ করে না হাত দিয়ে সব কাজকর্ম করতে, সে একটা ইনস্ট্রুমেন্ট কিনলো। ধরা যাক এটা সেই ইনস্ট্রুমেন্টটা, যে ইনস্ট্রুমেন্টের একটা এন্ডে দড়ির একটা এন্ড লাগানো আছে আর এই এন্ডটা ফিক্সড। আর এই ইনস্ট্রুমেন্টের কাজ হচ্ছে এই এন্ডটাকে ওপর নিচে পিরিয়ডিক্যালি নাড়িয়ে যাবে। তাহলে আমার হাতের কাজটা এখন এই ইনস্ট্রুমেন্টটা করছে। তার ফলে কী হবে, এই যে ফ্রি এন্ডটা রইল সে পিরিয়ডিক্যালি ওপর নিচ করছে, এবং এই ইনস্ট্রুমেন্টে একটা পিরিয়ড আছে, ধরা যাক সেই টাইম পিরিয়ডটা হচ্ছে ক্যাপিটাল টি। টি ইকুয়াল টু 0-তে যদি ইনস্ট্রুমেন্টের এই হ্যান্ডটা, ইনস্ট্রুমেন্টাল হ্যান্ড বলি বরং এটাকে, এটা যদি এই জায়গায় থাকে, টি ইজ ইকুয়াল টু T/3-তে সেই সেই হ্যান্ডটা এরকম জায়গায় থাকবে। তার মানে প্রতিনিয়ত এই পয়েন্টের যে ডিসপ্লেসমেন্ট সেটা পিরিয়ডিক্যালি চেঞ্জ হবে, এবং তার ফলে যে ওয়েভটা তৈরি হবে সেটা এই দিক বরাবর এগিয়ে যাবে। আচ্ছা, এগিয়ে যাচ্ছে কি করে বুঝবো? খুব সহজ, আমি যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট তার দিকে একটা পার্টিকুলার সময় তাকাই, ধরা যাক এই পয়েন্টটা, আমি দেখতে পাচ্ছি এই পয়েন্টটা টি ইকুয়াল টু 0-তে এখানে আছে। ওকে, আমি যদি এই পয়েন্টটার দিকে চোখ রাখি, শুধু এই পয়েন্টটার দিকে চোখ রাখি, এটা বেসিক্যালি এটা একটা ক্রেস্ট, যাকে আমরা বাংলায় বলি তরঙ্গ শীর্ষ। এই তরঙ্গ শীর্ষের দিকে যদি আমি চোখ রাখি এবং চোখটা যদি কোনো দিকে না সরাই, আমি দেখতে পাবো যত সময় এগোবে এই তরঙ্গ শীর্ষটা এই দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে এইখানে, আরও খানিকক্ষণ পর এইখানে, আরও খানিকক্ষণ পর এইখানে, এই করতে করতে যখন টি ইকুয়াল টু একটা কমপ্লিট টাইম পিরিয়ড হলো, তরঙ্গ শীর্ষ বা এই ক্রেস্টটা এখানে চলে এসছে। ওকে, তাহলে ওভার এ টাইম অফ ক্যাপিটাল টি, দ্যাট ইজ টাইম পিরিয়ড, এই পয়েন্টটা এখানে ডিসপ্লেসড হয়েছে। আচ্ছা, এইখানে আমরা একটু পরে ফিরে আসছি। তো এইটা হতে গিয়ে কী হলো,
এটা হতে গিয়ে মেনলি এই পয়েন্ট, এই যে দড়িটা মানে এই যে গোলাপি যে লাইনটা দেখতে পাচ্ছি, সেই লাইনটার প্রত্যেক কটা পার্টিকেল ওপরে নিচে নিজেরা দুলছে এবং দুলতে দুলতে ঠিক পাশের জনকে এনার্জি ট্রান্সফার করছে। এইভাবে বেসিক্যালি এই ওয়েভটা এগিয়ে চলছে। তাহলে আমি টি ইকুয়াল টু 0-তে যদি এই পয়েন্টের ডিসপ্লেসমেন্টের কথা ভাবি, আমি এইখানে চলে আসি। টি ইকুয়াল টু 0-তে যদি এই পার্টিকুলার ডিসপ্লেসমেন্টের কথা ভাবি, ওকে, ধরা যাক সেই ডিসপ্লেসমেন্টটাকে আমি এ সাইন ওমেগা টি এই এক্সপ্রেশন দিয়ে লিখছি, যেখানে সাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাট দিস পয়েন্ট, এক্স ইকুয়াল টু 0 অ্যাট টাইম টি। ওকে, তাহলে একটু দূরে যে পার্টিকেলটা রয়েছে, ধরা যাক অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম দিস পার্টিকুলার পয়েন্ট, আমি অন্য একটা পয়েন্ট পি ধরলাম। তো এই পি পয়েন্টে যে পার্টিকেলটা আছে তার ডিসপ্লেসমেন্ট কত, তার জন্য আমাদের জানতে হবে এই পার্টিকেলটার ফেজ কত। ডেফিনেটলি এই পার্টিকেলটার ফেজ এই পার্টিকেলের ফেজের থেকে একটু পিছিয়ে আছে। কতটা পিছিয়ে আছে সেটা খুব সহজেই আমরা জানতে পারি। যদি এই দুটোর মধ্যে সেপারেশন এক্স হয়, তাহলে এই দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স হবে 2π/λ ইন্টু এক্স, যেখানে ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। এবং কী করে হিসেবটা হয় সেটাও খুব সহজ। আমরা জানি ল্যামডা পাথ ডিফারেন্স হলে ফেজ ডিফারেন্স হয় 2π, তাহলে এক্স পাথ ডিফারেন্স হলে ফেজ ডিফারেন্স হবে 2π/λ ইন্টু এক্স। এই 2π/λ এই ফ্যাক্টরটাকে আমরা কে দিয়ে ডিনোট করি এবং একে আমরা বলি ওয়েভ নাম্বার। তাহলে এনি আরবিট্রারি পয়েন্ট এক্স, সেই পয়েন্টে যে ডিস্টারবেন্স হবে সেটাকে যদি আমি সাই এক্স টি বলি, দ্যাট সাই এক্স টি উইল বি গিভেন বাই এ সাইন ওমেগা টি মাইনাস দিস ফেজ ডিফারেন্স। ওকে, দ্যাট ইজ কে এক্স। এবং কে এর সঙ্গে ওমেগার একটা রিলেশন আছে, কিভাবে আসে সেটা আমরা পরে ডিসকাস করব। কে ইজ ওমেগা সি, সেখান থেকে আমি যদি এই সাবস্টিটিউশনগুলো করে দিই, ফাইনালি আমি দেখতে পাচ্ছি সাই ইজ গিভেন বাই এক্স টি, সাই এক্স টি ইজ গিভেন বাই এ সাইন 2π/λ ct মাইনাস এক্স। ওকে, যেখানে সি ইজ দ্য ভেলোসিটি অফ দিস ওয়েভ। ওকে, তাহলে প্রোগ্রেসিভ ওয়েভ কাকে বলবো? যে ওয়েভটা সময়ের সঙ্গে সঙ্গে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে এগিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েভটা পজিটিভ এক্স ডিরেকশনে এগিয়ে যাচ্ছে। কি করে বুঝলাম পজিটিভ এক্স ডিরেকশনে এগিয়ে যাচ্ছে? সেটা বোঝার জন্য আমরা আরও খানিকক্ষণ ওয়েট করি। যদি নেগেটিভ এক্স ডিরেকশনে এটা এগিয়ে যেত, তাহলে এই ইকুয়েশনটা একটু অন্যরকম দেখতে হতো। তো এইটা হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে এগিয়ে যাওয়া ওয়েভের সমীকরণ, আর এইটা হচ্ছে নেগেটিভ দিকে এগিয়ে যাওয়া ওয়েভের ইকুয়েশন। ওকে, সো সাই এক্স টি ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। ওকে, এটাকে আমি সিটি প্লাস এক্স ফর্মেও লিখতে পারি। তো এই পোর্শনটা, এই দুটোই ইকুইভ্যালেন্ট, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। এই পোর্শনটা দিচ্ছে আমাদের এক্স ডিরেকশন বা পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করা একটা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন, আর এটা দিচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশনে এগিয়ে যায় না কোনো একটা প্রোগ্রেসিভ ওয়েভের ডিস্টারবেন্স অ্যাজ আ ফাংশন অফ টাইম। আচ্ছা, যেটা বলছিলাম যে ওটা এই যে ওয়েভটা পজিটিভ এক্স ডিরেকশনে এগোচ্ছে, এটা আমি কী করে বুঝবো? সেটা বুঝতে গেলে ধরা যাক আমি এই ছবিটার দিকে তাকাই, এই পয়েন্টটার দিকে। এই পয়েন্টটার দিকে যদি আমি চোখ সরিয়ে না নিই, যদি এই ক্রেস্টের দিকে তাকিয়ে রাখি, খানিকক্ষণ পরে আমি দেখতে পাচ্ছি যে ক্রেস্ট এখানে মুভ করে গেছে। ক্রেস্ট মুভ করা মানে কি? এই পয়েন্টে যে ফেজটা ছিল, এই ফেজটা ওভার টাইম এই পয়েন্টে চলে এসছে। আমি যদি এই কনস্ট্যান্ট ফেজটার কথা বলি, ধরা যাক এই পয়েন্টের ফেজ হচ্ছে সিটি মাইনাস এক্স। ওকে, তাহলে এই সিটি মাইনাস এক্স, এই যে ফেজটা ওভার এ সার্টেন টাইম আস্তে আস্তে এই দিক বরাবর এগিয়ে যাচ্ছে, এগোতে এগোতে এখানে এলো, তাই তো? তাহলে এই কনস্ট্যান্ট ফেজটা ঠিক কী ভেলোসিটিতে এগোচ্ছে সেটা যদি জানতে পারি, তাহলে আমি বুঝতে পারবো ওয়েভটা কোন দিকে মুভ করছে। ওকে, তাহলে এই হচ্ছে আমার কনস্ট্যান্ট ফেজ 2π/λ ct মাইনাস এক্স। এইটাকে যদি আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, আমি দেখতে পাবো dx dt ইজ ইকুয়াল টু সি।
এটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে যদি জিরোর সঙ্গে ইকুয়েট করি, আই উইল গেট dx dt ইজ ইকুয়াল টু সি। দ্যাট ইজ এই ওয়েভটা এক্স ডিরেকশানে সি ভেলোসিটি নিয়ে মুভ করছে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি এই ওয়েভটার দিকে তাকাই, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আই উইল গেট dx dt ইজ ইকুয়াল টু মাইনাস সি। দ্যাট ইজ এই ওয়েভটা বেসিক্যালি নেগেটিভ এক্স ডিরেকশন বরাবর সি ভেলোসিটি নিয়ে মুভ করছে। তবে ওয়েভটা পজিটিভ ডিরেকশনে মুভ করুক বা নেগেটিভ ডিরেকশনে মুভ করুক, এই দুটো ওয়েভই কিন্তু এইরকম একটা ইকুয়েশন স্যাটিসফাই করে। এটা খুব সহজেই আমরা দেখতে পারি। আমি যদি এই এক্স বা এই সাই বা এই সাই যে কোনো একটাকে নিয়ে যদি টি এর রেসপেক্টে ডাবল ডেরিভেটিভ করি, পার্শিয়াল ডেরিভেটিভ করি, এবং আরেকবার যদি এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে যদি এরম একটা ইকুয়েশনে পুট করি, দেখতে পাবো খুব সুন্দরভাবে ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে irrespective of direction of propagation of wave, they both satisfy this relation। এবং পরে দেখব এই ইকুয়েশনটাকে আমরা বলি, মানে আমরা পরে এটা প্রুভ করব, এটা বেসিক্যালি ওয়েভ ইকুয়েশন। টু বি প্রিসাইজ, দিস ইজ ওয়েভ ইকুয়েশন ইন ওয়ান ডিমেনশন, যেখানে সি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ অ্যান্ড সাই ইজ দ্য ডিস্টারবেন্স of the wave at a particular point x at a particular time t। একটু আগে আমি যেটা বললাম সেটা সি হচ্ছে এই ওয়েভের ভেলোসিটি। এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ওয়েভের ভেলোসিটি আর পার্টিকুলার ভেলোসিটি কি এক? সেটা বুঝতে গেলে এই ছবিটার দিকে তাকাতে হবে। এটা হচ্ছে কোনো একটা ওয়েভ যেটা প্রোপাগেট করছে পজিটিভ এক্স ডিরেকশনে উইথ ভেলোসিটি সি। তাহলে এই ওয়েভটার ভেলোসিটি সি, কিন্তু পার্টিকেলগুলোর ভেলোসিটি কী? প্রথম কথা, পার্টিকেলগুলো তো আর এদিক বরাবর মুভ করছে না, পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করছে না। তারা কোন দিকে মুভ করছে? তারা বেসিক্যালি, আমি যদি এটাকে ওয়াই ডিরেকশন বলি ফর এক্সাম্পল, তাহলে তারা বেসিক্যালি ওই ওয়াই ডিরেকশনে মুভ করছে। তার কারণ তারা নিজেদের মিন পজিশনের রেসপেক্টে বা ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ওপরের নিচে ভাইব্রেট করছে। আমি যদি এই ওয়ান পয়েন্টটার দিকে তাকাই, এই পয়েন্টে এই পার্টিকেলটার ভেলোসিটি কিন্তু আপওয়ার্ড ডিরেকশানে, দেখো ভি ওয়াইটা হচ্ছে ওপরের দিকে, আর এই পয়েন্টে এই পার্টিকেলের অ্যাক্সেলারেশন হচ্ছে এই দিক বরাবর। ওকে, 2 পয়েন্টে পার্টিকেলের ভেলোসিটি ওপর দিকে কিন্তু স্লাইটলি বেশি এই পয়েন্টের থেকে। 3 পয়েন্টে এই দিকেও, মানে এখানেও পজিটিভ ওয়াই ডিরেকশানে, এই পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটি 0। ওকে, এই ব্যাপারগুলো কিন্তু খুব ইজিলি আমরা সিম্পল হারমোনিক মোশনের বেসিক ক্যারেক্টারিস্টিক থেকে এক্সপ্লেন করতে পারি। চেঞ্জটা যেখানে হচ্ছে এই পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটি ঠিক উল্টে গেছে। এখানেও একই ডিরেকশানে ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হয়েছে, কিন্তু ডিরেকশান একই রয়েছে। সো ইন এ নাটশেল, এই পার্টিকেলের ভেলোসিটিগুলো কিন্তু বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম। So this is the velocity with which the particle is executing simple harmonic motion up and down with respect to its equilibrium position. কিন্তু এই ওয়েভটা সি ভেলোসিটি নিয়ে এক্স ডিরেকশনে মুভ করছে, ফলে ওয়েভের ভেলোসিটি আর পার্টিকেলের ভেলোসিটি কিন্তু দুটো আলাদা। ওয়েভ মুভ করছে এক্স ডিরেকশনে, আর পার্টিকেলগুলো মুভ করছে সেই এক্স ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে। এখানে বলা বাহুল্য, এই যে পার্টিকুলার এক্সাম্পলটা নিয়েছি, এই ধরনের ওয়েভকে আমরা বলি ট্রান্সভার্স ওয়েভ, যেখানে পার্টিকেলের মুভমেন্টটা বা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা ওয়েভের প্রোপাগেশনের ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়। আরও একরকম ওয়েভ আছে যেটাকে আমরা বলি লংগিটিউডনাল ওয়েভ। সেক্ষেত্রে অবশ্য পার্টিকেলের ভেলোসিটির দিকেই কিন্তু ওয়েভটা প্রোপাগেট করে। সেটা আমরা পরে ডিসকাস করবো, এই মুহূর্তে আমরা আসছি না সেখানে। আচ্ছা, পাশের ছবিটায় আমরা যেটা দেখতে পাচ্ছি, ওই একই ওয়েভের ছবি, স্ন্যাপশট বলা যেতে পারে, অ্যাট ডিফারেন্ট টাইম। আমি যদি এই দাগটার দিকে তাকাই, এই লাল দাগটার দিকে তাকাই, তাহলে এই টাইম, এটা হচ্ছে t=0-তে এই ওয়েভের একটা ছবি। ওকে, যদি খানিকক্ষণ পর, কতক্ষণ পর, 0.05 t, ক্যাপিটাল টি হচ্ছে টাইম পিরিয়ড, সেই সময় পর যদি আমি এই ওয়েভটার ছবি দেখি, তাহলে দেখতে পাবো এই পয়েন্টটা এখন আর ওখানে নেই, এই ওয়েভটার সেখানে নেই, এই খানিকটা এগিয়ে এসছে।
ফলে খানিকটা ডিসপ্লেসড হয়েছে। আমি যদি আরও একটু ওয়েট করি আমি দেখব এই ওয়েভটা আরও এগিয়ে এসছে। ওকে, তাহলে এইভাবে বেসিক্যালি প্রোগ্রেসিভ ওয়েভ এগিয়ে যায়। প্রোগ্রেসিভ ওয়েভ এগিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ওই কে এক্স মাইনাস ওমেগা টি, এই যে ফর্ম্যাটটা রয়েছে, বা ওমেগা টি মাইনাস কে এক্স, এই যে ফর্ম্যাটটা রয়েছে এর জন্য। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা এতক্ষণ ওয়ান ডিমেনশনাল ওয়েভের কথা বলছিলাম, এবং দিস ইজ আওয়ার ওয়ান ডিমেনশনাল ওয়েভ ইকুয়েশন। del 2 psi del t2 is equal to c square del 2 psi del x2, যেখানে psi is a function of x and t, x হচ্ছে স্পেস কোঅর্ডিনেট, t হচ্ছে টাইম। এই ইকুয়েশনটা কিভাবে সলভ করব? এই ইকুয়েশনটা সলভ করতে গেলে আমরা সেপারেশন অফ ভেরিয়েবলের সাহায্য নিয়েছিলাম, আশা করছি সবার মনে আছে। ফাইনালি আমরা যে ফর্মটা পেয়েছিলাম সেই ফর্মটা হচ্ছে psi x ইজ আ ফাংশন অফ সিটি প্লাস এক্স, এবং আরও একটা ফাংশন f2 যেটাকে আমরা বলছি, which is a function of ct minus x. So any function, okay, of this form will satisfy this wave equation, but we are considering wave where we are considering periodic motion of each point of this medium. তাহলে সেক্ষেত্রে সব কিছু বিচার বিবেচনা করে আমরা সাইন বা কোসাইন সলিউশনটাই নিয়েছি। সাইন সলিউশনটা যদি নিই তাহলে আমরা দেখতে পাবো এ সাইন কে সিটি মাইনাস এক্স, এই একটা ফর্ম পাবো। আর যদি কোসাইন নিই তাহলে এরকম লিখতে পারি এ সাইন কে সিটি মাইনাস এক্স, হুইচ ক্যান অলসো বি রিটেন অ্যাজ ওমেগা টি মাইনাস কে এক্স, আর এখানেও ওমেগা টি মাইনাস কে এক্স। ওকে, কস আর সাইনের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, আমরা নিজেদের সুবিধা মতো সাইন কে এক্স বা কস কে এক্স এই দুটো ফর্মই ইউজ করতে পারি। জাস্ট মনে রাখতে হবে দুটোর মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে, এবং যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে যখন আমাদের খুশি সেভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, এইটা গেল পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করা একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেশন বা একটা ওয়েভের রিপ্রেজেন্টেশন। ওকে, আর এইটা হলো নেগেটিভ এক্স ডিরেকশন বরাবর মুভ করা একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেশন। ওকে, এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এ কস ওমেগা টি প্লাস কে এক্স, দুটোই ইকুইভ্যালেন্ট। আচ্ছা, যদি আমরা থ্রি ডিমেনশনাল কেস ধরি, মানে যেখানে ওয়েভটা তিন দিকে ছড়িয়ে পড়তে পারে, এক্স ওয়াই জেড তিন দিকে ছড়িয়ে পড়তে পারে, সেই ক্ষেত্রে অলরেডি আমরা দেখতে পাচ্ছিলাম এই টার্মটা আছে ডেল টু সাই ডেল এক্স টু, তো সেখানে ওয়াইওয়ালা একটা টার্ম আসবে এবং জেডওয়ালার একটা টার্ম আসবে। ওকে, ডেল টু সাই ডেল ওয়াই টু, ডেল টু সাই ডেল জেড টু, এই দুটো টার্ম আসবে, এবং পুরো জিনিসটাকে একটা কম্প্যাক্ট ফর্মে আমরা এই ডেল স্কোয়ার বা ল্যাপ্লাসিয়ান অপারেটরের সাহায্যে লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের ওয়েভ ইকুয়েশন ইন থ্রি ডিমেনশন, যেখানে সাই ইজ আ ফাংশন অফ এক্স ওয়াই জেড অ্যান্ড টি। যদি আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ব্যাপারটাকে এক্সপ্রেস করি, সেখানে এক্সের জায়গায় আর, ওয়াইয়ের জায়গায় থিটা এবং জেডের জায়গায় ফাই লিখব। ইন এ ভেরি স্পেশাল কেস when psi is spherically symmetric, okay, that is psi depends on r only, in that case psi can be written as a function of r and t. In that form, in that case our Laplacian takes this form, এটা সবার জানা আছে। এই ক্ষেত্রে আমরা একটা ছোট্ট সাবস্টিটিউশন করব। প্রথম কথা, এই ইকুয়েশনটা দেখে কিন্তু আমাদের সেই চেনা ওয়েভ ইকুয়েশনের ফর্মটা আমরা পাচ্ছি না, তাই না? এইখানে একটা ছোট্ট সাবস্টিটিউশন যদি করি, সাই স্টার ইজ ইকুয়াল টু সাই বাই আর, তাহলে আমরা দেখতে পাবো আবার সেই ফর্মটা ফিরে পাবো। এই পুরো জিনিসটা আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি, ফলে আমি ডিটেল ম্যাথামেটিক্সে এখন আর যাচ্ছি না। ওকে, তাহলে এটাকে আমরা করতে পারি। তাহলে ফাইনাল সলিউশন যেটা পাবো তার ফর্মটা এরকম হবে, 1/r f1 ct প্লাস আর এবং প্লাস 1/r f2 ct মাইনাস আর। বলা বাহুল্য এই ওয়েভটা বেসিক্যালি নেগেটিভ আর ডিরেকশনে মুভ করা একটা ওয়েভ, আর এইটা হচ্ছে পজিটিভ আর ডিরেকশনে মুভ করা একটা ওয়েভ। তবে একটা জিনিস লক্ষণীয়, এদের অ্যাম্প্লিটিউডটা কিন্তু আর ডিপেন্ডেন্ট, মানে যেহেতু
এই সামনে একটা 1/r ফ্যাক্টর আছে, যত আর বাড়বে এর ডিস্টারবেন্সের এই যে ওয়েভটার অ্যাম্পলিটিউড তত কমতে থাকবে। ওকে, এবং অ্যাম্পলিটিউড কমা মানে আমরা জানি ইন্টেন্সিটি কমা, তার কারণ ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড স্কোয়ার। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এক্ষেত্রে দিস অ্যাম্পলিটিউড গোজ অ্যাজ 1/r স্কোয়ার, উইচ ইজ ভেরি কমন থিং, উই অল নো অ্যাবাউট দিস। ওকে, এই পর্যন্ত মোটামুটি আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। দিস ইজ অল অ্যাবাউট প্রোগ্রেসিভ ওয়েভ। তাহলে প্রোগ্রেসিভ ওয়েভ বেসিক্যালি কোনো একটা দিকে এগিয়ে যাবে, যদি স্ফেরিক্যাল কেস হয় চারদিকে ছড়িয়ে পড়বে। ওকে, এখন যদি দুটো প্রোগ্রেসিভ ওয়েভ একটা অন্যের ঘাড়ে এসে পড়ে ঠিক উল্টো দিক থেকে, ধরা যাক একটা প্রোগ্রেসিভ ওয়েভ বাঁ দিক থেকে আসছে, দ্যাট ইজ ও পজিটিভ এক্স ডিরেকশন বরাবর মুভ করছে, যেটা আমরা এখানে রেড অ্যারো দিয়ে দেখিয়েছি। আরেকটা ওয়েভ আসছে যেটা আমি ব্লু অ্যারো দিয়ে দেখিয়েছি, সেটা আমার ডান দিক থেকে আসছে। সো দিস ইজ মুভিং ইন নেগেটিভ এক্স ডিরেকশন। যেটা পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করছে, দ্যাট ইজ গিভেন বাই a sin kx minus omega t, and this is given by kx plus omega t. দুটো যদি সুপার ইম্পোজড হয় তাহলে রেজাল্ট্যান্ট ডিস্টারবেন্স কত হবে? দ্যাট রেজাল্ট্যান্ট ডিস্টারবেন্স উইল বি y, and that is given by y1 plus y2. y1 আর y2 এখানে দেওয়া আছে, আমি এখানে বসিয়ে দিলাম। বসালে যদি সিম্পল ট্রিকোনোমেট্রি আমরা ইউজ করি ইউজিং দিস আইডেন্টিটি, সবার সুবিধার জন্য আমি এটা লিখে রেখেছি পাশে, যদি এটা ইউজ করি আই গেট 2a sin kx cos omega t. For a definite reason, let us consider this 2a sin kx as small a. Okay, so small a is equal to 2a sin kx. তাহলে ultimately I get a disturbance which is given by y is equal to a cos omega t. ওকে, প্রথম যেটা দেখার এখানে সেটা হচ্ছে এই যে অ্যাম্পলিটিউডটা আছে স্মল এ, দিস অ্যাম্পলিটিউড ইজ নট কনস্ট্যান্ট, তার কারণ এ এক্সের ওপর ডিপেন্ড করছে। ওকে, সাইনুসয়েডালি এক্স্যাক্ট ডিপেন্ডেন্সটা আমরা পরে আলোচনা করছি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে এখানে শুধুমাত্র কসের সঙ্গে মানে কোসাইন যে ফাংশনটা আছে তার ওমেগা টি আর্গুমেন্ট, এখানে কে এক্স মাইনাস ওমেগা টি কোনো ফর্ম নেই, যেটা প্রোগ্রেসিভ ওয়েভের সিগনেচার। অতএব এই যে ওয়েভটা তৈরি হলো, এই যে রেজাল্ট্যান্ট ওয়েভটা তৈরি হলো, সেটা কিন্তু প্রোগ্রেসিভ ওয়েভ নয়। এটা প্রথম কথা বুঝতে হবে, তার কারণ এখানে কে এক্স মাইনাস ওমেগা টি এই ফর্মের কোনো ফাংশন নেই। তাহলে এই ওয়েভটা কিন্তু কোনো দিকে এগিয়ে যায় না, এটা কনফাইন্ড থাকে একটা পার্টিকুলার অঞ্চলের মধ্যে, এবং সেই ওয়েভটার প্রত্যেকটা জায়গায় অ্যাম্পলিটিউড সমান নয়। নর্মালি আমরা যখন এসএইচএমের কথা বলি আমরা জানি যে সেই প্রত্যেকটা পয়েন্টে অ্যাম্পলিটিউড সমান, কিন্তু এই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গার কিন্তু অ্যাম্পলিটিউড সমান নয়। তার কারণ দিস এ ডিপেন্ডস অন 2a sin kx। তাহলে সাইন কে এক্সের ভ্যালু যখন 0 হবে তাহলে সেই সব জায়গায় অ্যাম্পলিটিউড 0 হবে, এবং সাইন কে এক্সের ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে, আমি যদি জাস্ট মড ভ্যালুর কথা বলি, তাহলে সেই সব জায়গায় সাইন এক্স অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম হবে। সাইন কে এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত? মড ভ্যালু 1, তাহলে সেই সব জায়গায় অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম হবে। তাহলে যেখানে যেখানে সাইন কে এক্স 0 সেই জায়গায় অ্যাম্পলিটিউড 0, অ্যান্ড উই কল দোজ পয়েন্টস অ্যাজ নোড। এবং যেখানে যেখানে সাইন কে এক্সের ভ্যালু মড ভ্যালু 1 হবে সেই জায়গায় অ্যাম্পলিটিউডগুলো ম্যাক্সিমাম হবে, অ্যান্ড উই সে দ্যাট দোজ পয়েন্টস আর অ্যান্টিনোডস। ওকে, তাহলে নোডস যে পয়েন্টগুলো হবে সেখানে অ্যাম্পলিটিউডগুলো সবসময় 0 ফর অল টি, এবং যেখানে অ্যান্টিনোড সেই জায়গায় অ্যাম্পলিটিউড সবসময় ম্যাক্সিমাম। ওকে, তাহলে সাইন কে এক্স কখন 0 হবে? সাইন কে এক্স 0 হওয়া মানে কে এক্স শুড বি এন পাই, ওয়ার এন ইজ 0, 1, 2, 3 এটসেট্রা। তার মানে এক্স হচ্ছে এন ল্যামডা বাই 2, যেখানে আমরা ইউজ করেছি কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই 2। এনের পসিবল ভ্যালুজ হচ্ছে 0 থেকে স্টার্ট করে 1, 2, 3, 4 এটসেট্রা। তাহলে সেইগুলো আমি যদি বসিয়ে দিই
তাহলে এক্স শুড বি ইকুয়াল টু জিরো, জিরোটা এখানে লেখা স্কিপ মিস হয়ে গেছে, জিরো শুড বি হিয়ার, জিরো ল্যামডা বাই টু, ল্যামডা, থ্রি ল্যামডা বাই টু, এগেন জিরো, সরি এগেন টু ল্যামডা ইত্যাদি করে এগোবে। ফলে এই পয়েন্টে, দ্যাট ইজ জিরো ল্যামডা বাই টু ল্যামডা, এই পয়েন্টে অ্যাম্পলিটিউড জিরো হবে। দেখা যাক এই যে পয়েন্ট, এই পয়েন্টে অ্যাম্পলিটিউড সবসময় জিরো, এই পয়েন্ট এখানেও অ্যাম্পলিটিউড জিরো, তার মানে এটা হচ্ছে আমার জিরো পয়েন্ট, এটা ল্যামডা বাই টু, এটা ল্যামডা। ওকে, এইভাবে যদি আমি আরও এগিয়ে যাই সেখানে আমি দেখতে পাবো। বাই দ্য ওয়ে, এখানে কীভাবে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়েছে, এখানে স্ট্যান্ডিং ওয়েভ সেভাবে তৈরি হয়েছে যে এখানে প্রথমে একটা ওয়েভ জেনারেট করেছে। ধরা যাক আমি এই যে স্ট্রিংটা আছে হুইচ ইজ ফিক্সড বিটুইন টু রিজিড সাপোর্ট, সেখানে যদি একটা ছোট্ট ভাইব্রেশন করি তাহলে যে ওয়েভটা তৈরি হবে সেটা বেসিক্যালি এই রিজিড সাপোর্টে রিফ্লেক্ট করে এদিক ওদিক ঘোরাঘুরি করবে, এবং আলটিমেটলি এই দিক থেকে আসা একটা ওয়েভ আর এই দিক থেকে আসা ওয়েভ, দে উইল সুপার ইম্পোজ অন ইচ আদার। ওকে, পজিটিভ এবং নেগেটিভ এক্স ডিরেকশন থেকে আসা ওয়েভগুলো সুপার ইম্পোজ করবে, তার ফলে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে। ওকে, আচ্ছা, আর অ্যান্টিনোড কোথায় হবে? অ্যান্টিনোড সেই পয়েন্ট হবে যেখানে সাইন কে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। কোথায় কোথায় প্লাস মাইনাস ওয়ান? যেখানে কে এক্স ইজ ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান পাই বাই টু। আবার যদি আমি কে এর জায়গায় টু পাই বাই ল্যামডা বসালে এক্স ইজ ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই ফোর পাবো। এনের জায়গায় যদি জিরো ওয়ান টু এইসব বসাই তাহলে দিস আর দ্য ভ্যালুজ অফ এক্স where the amplitude will be maximum, and what are the values of x? These are lambda by 4, 3 lambda by 4, 5 lambda by 4 and so on. Okay, তাহলে আমি যদি এই ছবির দিকে তাকাই, so this is lambda by 4, এখানে amplitude maximum, this is 3 lambda by 4, এখানে amplitude maximum. Okay, so this is how standing wave comes into picture. এইভাবে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়। ওকে, দুটো সেম ওয়েভ যদি উল্টো দিক থেকে এসে সুপার ইম্পোজড হয় তাহলে রেজাল্ট্যান্ট ওয়েভটা কোনো দিকেই এগোয় না, অ্যান্ড দ্যাট ইজ দ্য অরিজিন অফ স্ট্যান্ডিং ওয়েভ। এখানে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আছে, এটা হচ্ছে y1, এটা y2 অ্যাট t ইকুয়াল টু 0। যখন তারা এই অবস্থা আছে, দে আর ইন ফেজ, ফলে এই অ্যাম্পলিটিউডগুলো যোগ হয়ে গেল, এরকম হলো। আর যখন টাইম হচ্ছে t/4, তখন দে আর জাস্ট আউট অফ ফেজ, সো দ্য হোল থিং গোজ অ্যাওয়ে, ওয়াশড অ্যাওয়ে। সো দিস ইজ দ্য হোল অ্যাম্পলিটিউড, কোথাও কোনো রকম ডিসপ্লেসমেন্ট নেই। আবার যদি t ইকুয়াল টু t/2-তে যাই, আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টো দিকে ভাইব্রেট করছে। তো এই পয়েন্টগুলো হচ্ছে নোড, আর এই পয়েন্টগুলো হচ্ছে অ্যান্টিনোড। সবচেয়ে মজার বিষয়, নোডে সবসময় কিন্তু কোনো ভাইব্রেশন নেই। ওকে, দুটো নোডের যে মাঝখানের অংশ তাকে বলা হয় লুপ। ওকে, সো এন আর এন এর মাঝখানের যে অংশ তাকে বলা হয় লুপ। আর তাহলে এটা একটা লুপ, এটা আরেকটা লুপ। মজার বিষয়, এই লুপের প্রত্যেক কটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট পজিটিভ ডিরেকশানে, আর এই লুপে প্রত্যেক কটা পার্টিকেলেরই ডিসপ্লেসমেন্ট নেগেটিভ ডিরেকশানে। আগের ছবিটা যদি দেখি আরও পরিষ্কার বোঝা যাবে। তাহলে এইটা হচ্ছে একটা লুপ। ওকে, সো এন আর এন এর মাঝখানে এটা একটা লুপ, এইটা আর এটা আরেকটা লুপ। এই লুপের প্রত্যেক কটা পার্টিকেল পজিটিভ ওয়াই ডিরেকশানে ডিসপ্লেসড হয়েছে, কিন্তু ঠিক পাশের যে লুপটা আছে সেই পাশের লুপের প্রত্যেক কটা পার্টিকেল কিন্তু নেগেটিভ ওয়াই ডিরেকশানে ডিসপ্লেসড হয়েছে। তাহলে একই লুপের প্রত্যেক কটা পার্টিকেল একই দিকে ডিসপ্লেসড হবে। ওকে, আর পাশাপাশি দুটো লুপের যে পার্টিকেলগুলো তারা ঠিক বিপরীত দিকে ডিসপ্লেসড হবে। ওকে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, অবশ্যই স্ট্রিংয়ের এক্সাম্পলটা ফিরে আসতে হবে আমাদের। একটা যদি স্ট্রিং থাকে যেটা দুটো এন্ডে ফিক্সড, তাহলে সেক্ষেত্রে এরকম স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করতে পারি। অ্যান্ড দিজ আর দ্য ভেরিয়াস মোডস অফ ভাইব্রেশন অফ এ স্ট্রিং। এইটা আমরা পরে আরও ডিসকাস করব, ডিটেলে ডিসকাস করব। তো এইভাবে একটা স্ট্যান্ডিং ওয়েভ জেনারেট করতে পারে, এবং এইগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে দিজ আর লুপস। ওকে, এখানে একটা লুপ আছে, এখানে দুটো লুপ আছে, এখানে তিনটে লুপ আছে। সো দিজ আর ভেরিয়াস মোডস অফ ভাইব্রেশন। ওকে ওকে, তো এর সঙ্গে আমরা এইভাবেই এটা শেষ করছি। নেক্সট চ্যাপ্টার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে
একটা স্ট্রিংয়ের সাহায্যে কীভাবে আমরা ওয়েভ ইকুয়েশন ডিরাইভ করতে পারি, সেখান থেকে প্লাগ স্ট্রিং, স্ট্রাক স্ট্রিং, এগুলো ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর অ্যাটেনশন।